ম্যাথ সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আগের ক্লাসে আমরা প্রাইমারি টেস্ট প্রস্তুতি 2024-এর প্রশ্নপত্র 9 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা প্রাইমারি টেস্ট প্রস্তুতি 2024 প্রশ্নপত্র 10 নিয়ে আলোচনা করব। আরেকটু প্র্যাকটিস সেট ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট নিয়ে চলে এলাম। প্র্যাকটিস সেট 10 নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো প্রথম কোশ্চেনে চলে যাই। প্রথম কোশ্চেনে কি বলেছে, গণিতবিদদের যুবরাজ কাকে বলা হয়? নিউটন, কার্ল গাউস, বেকন, আর্কিমিডিস। গণিতবিদদের যুবরাজ কাকে বলা হয়? তাহলে এখানে আমার অপশন কি আসবে? অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কার্ল গাউস। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 2। নাম্বার 2তে কি বলেছে, এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এন ইন্টু এন প্লাস নিচের কোন সংখ্যা দিয়ে সর্বদা বিভাজ্য? তাহলে এখানে দেখো যে এন ইন্টু এন প্লাস ওয়ান, তাহলে এনের ভ্যালু জোড় বা বিজোড় যা খুশি হতে পারে। তাহলে এখানে আমার এনটা যদি জোড় হয়, তাহলে এনটা যদি জোড় হয়, এন যদি ইভেন নাম্বারস হয়, ইভেন বা জোড় হয়, তাহলে কি হয় না, এন সবসময় 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা বলতে পারি এন ইন্টু এন প্লাস থ্রিটাও সবসময় কী হবে, 2 দ্বারা বিভাজ্য হবে, এন যদি জোড় হয়। এই কীরকমভাবে এন যদি বিজোড় হয়, তাহলে এন বিজোড় হলে এন প্লাস থ্রিটা কী হয়ে যাবে, জোড় সংখ্যা হয়ে যাবে। এন যদি বিজোড়, মনে করো এনের ভ্যালু 3 হলো, তাহলে 3 প্লাস 3 মানে 6 হয়ে গেলো, বা এনের ভ্যালু 5 হলো, তাহলে 5 প্লাস 3 8 হয়ে গেলো, মানে এন প্লাস থ্রিটা তখন কী হয়ে যাবে, জোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে এন প্লাস থ্রি তখন 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আলটিমেটলি এন ইন্টু এন প্লাস ওয়ানটা কী হয়ে যাবে, 2 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে দেখো এনটা যদি জোড় হয় তাও 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, আর এনটা যদি বিজোড় হয় তাও আমার 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে টোটাল সংখ্যাটা কী হবে না, এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে সবসময় 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 3। 4 বর্গমিটার ও 4 মিটার বর্গের ক্ষেত্রফলের মধ্যে সঠিক সম্পর্ক কী হবে? তাহলে এখানে দেখো 4 বর্গমিটার মানে 4 বর্গমিটার ক্ষেত্রফল বোঝাচ্ছি এখানে, আর 4 মিটার বর্গ এটার ক্ষেত্রফল কী হয়, 4 মিটার বর্গ মানে হচ্ছে 4 মিটার বর্গ মানে হচ্ছে 4 ইন্টু 4 মানে 16 বর্গমিটার। এটা মানে হচ্ছে 16 বর্গমিটার, ঠিক আছে, 16 বর্গমিটার। কোনটা মানে না 4 মিটার বর্গ মানে, তাহলে এটা আমাকে ভালো করে বুঝতে হবে। 4 বর্গমিটার, একটা 4 বর্গমিটার ক্ষেত্রফল বোঝাচ্ছে, আর 4 মিটার বর্গ এটার ক্ষেত্রফল কত হয় না 4 মিটার বর্গ মানে হচ্ছে 16 বর্গ, মানে 4 ইন্টু 4 মানে 16 বর্গ মিটার। তাহলে অপশানগুলো কোনটা আসবে? অপশান এ 4 বর্গমিটার ইকুয়ালস টু 4 মিটার বর্গের ক্ষেত্রফল, এটা হবে না। নেক্সট কোশ্চেনে আমরা নেক্সট অপশানে যাই। 4 বর্গমিটার ইকুয়ালস টু 4 মিটার বর্গের ক্ষেত্রফল ভাজিত 4, এটা কিন্তু ঠিক বলেছে। দেখো যে 4 বর্গমিটার সমান 4 মিটার বর্গের ক্ষেত্রফল, 4 মিটার বর্গের ক্ষেত্রফল হচ্ছে আমার 16, ঠিক না, 16 বর্গমিটার। তাহলে 16 বর্গমিটারকে যদি 4 দিয়ে তুমি ভাগ করো তাহলে 4 বর্গমিটার চলে আসবে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট অপশানগুলো আর পড়লাম না, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো নাম্বার 4। নাম্বার 4-এ কী বলেছে দেখো, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 24, 32, 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 19, 27, 31 ভাগশেষ থাকবে। তাহলে এখানে একটু খেয়াল করো, দেখো 24 দ্বারা ভাগ করলে আমার কি হচ্ছে না 19 হচ্ছে ভাগশেষ, মানে দেখো ডিফারেন্সটা কত হচ্ছে, 24 থেকে 19 বাদ দাও 5 হচ্ছে ডিফারেন্স। ওকে, এরপরে দেখো 27 যখন 32 দিয়ে ভাগ করছি তখন 27, মানে ডিফারেন্সটা 5 হচ্ছে। ওকে, 36 দিয়ে যখন ভাগ করছি তখন আমার ভাগশেষ হচ্ছে 31, মানে ওটার ক্ষেত্রেও 5 হচ্ছে। মানে আমার সংখ্যাটা দেখো এমন হবে যে এই 24, 32, 36-এর লসাগু যত হবে সে সংখ্যাটাকে তো 24, 32, 36 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবেই না। তাহলে আমাকে 19, 27 আর 31 যদি ভাগশেষ থাকতে হয় তাহলে আমার কী করতে হবে না 24, 32, 36-এর যে লসাগু সেখান থেকে 5 মাইনাস করতে হবে। তাহলে 5 মাইনাস করলে কী হয়ে যাবে, 19, 27 আর 31 ভাগশেষটা থেকে যাবে। ঠিক আছে, মানে সংখ্যাটা এমন হবে যে এই সংখ্যাগুলোর লসাগু থেকে 5 কম। ঠিক আছে, তাহলে 24, 32, 36-এর লসাগু দেখো কত হচ্ছে, 24, 32 আর আসছে আমার 36। ঠিক আছে, 24, 32 আর 36 এদের লসাগু করো, লসাগু করলে কি আসবে, 2 দিচ্ছ তাহলে 12, 16, 18। ওকে, তাহলে 2 দিচ্ছ 6, 8, 9, আর 2 2 যদি দাও তাহলে 3, 4, 9, 3 যদি দাও তাহলে 3, 1, 4, 3। তাহলে আমার কত আসছে না এখানে দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 মানে এদিকে 8 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 12, আর এদিকে আসছে আমার 8, 3 4 12। তাহলে এটাকে গুণ করে দেখো আলটিমেটলি তোমরা যেটা পাবে সেটা হবে 288।
288, দেখো লসাগু কত পেয়ে যাবে না 288। তার আগেই বললাম যে সংখ্যাটা কত হবে না লসাগু যত পাবো তার থেকে 5 কম, তাহলে 288 থেকে -5 করে দাও, তাহলে -5 করলে কত হবে 283। তাহলে 283 দেখো অপশন কোথায় আছে, অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 5। কোনো জিনিসের 4 গুণ বিবর্ধন ঘটে এমন একটি বৃদ্ধ কাঁচ ম্যাগনিফ্লাইং গ্লাস দিয়ে 16 ডিগ্রি পরিমাপের একটি কোণকে দেখলে কোণটির পরিমাপ দেখা যাবে। ঠিক আছে, তাহলে এখানে ম্যাগনিফাইং গ্লাস দেখো কোশ্চেনটা একটু কেমন করেছে যে তোমার মনে হতে পারে যে একটা কোণকে যদি আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি তাহলে হয়তো অনেক বড় লাগবে, মানে 4 গুণ বিবর্তন হচ্ছে মানে 4 গুণ বেড়ে যাবে, কিন্তু এমনটা হয় না কোণের ক্ষেত্রে। ঠিক আছে, মানে কোণের ক্ষেত্রে কি হয় না যত বড় করেই তুমি তাকে দেখো না সবসময় কোণের ভ্যালুটা সেম থাকবে না। এখানে 16 ডিগ্রি আছে তাহলে 16 ডিগ্রি কোণটাকে দেখা যাবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 6। একটি সংখ্যাকে যথাক্রমে 20% বাড়িয়ে এবং পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের উপর শতকরা কত বাড়বে। তাহলে সিম্পলি তুমি একটা এক্সাম্পল নিয়ে নাও, সাপোজ মনে সংখ্যাটা আমার 100, তাহলে প্রথমে তুমি কি করলে না 100কে 20% বাড়ালে আমার হয়ে গেল কত 120, 120। এরপরে কি আছে তাকে আবার 20% বাড়ালে, তাহলে 120-র 20% মানে কত হচ্ছে 12, 12 দুগুণে 24, মানে 24 বাড়বে আরও, তাহলে 120 সাথে 24 যদি যোগ করো কত আসছে 144, 144, 120-র 20% মানে 24 আসছে, তাহলে 144। টোটাল আমার সংখ্যাটা কত হয়েছে, দুটো পার্সেন্টেজ বাড়ানোর পরে আমার সংখ্যাটা হয়েছে 144। তাহলে মোটের উপর কত বাড়লো, আমার ছিল 100 হয়ে গেল 144, মানে মোটের উপর বাড়লো 44%, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 7। সংখ্যায় বিশ্বজগৎকে শাসন করে উক্তিটি কে বলেছেন। ঠিক আছে, সংখ্যায় বিশ্বজগৎকে শাসন করে উক্তিটি কে বলেছেন। এই উক্তিটি করেছেন দেখো এখানে অপশন 4টা দিয়েছে, গিবস, ব্যাকন, পিথাগোরিয় সম্প্রদায়, ভল্টেয়ার। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, পিথাগোরিয় সম্প্রদায়। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 8। গাণিতিক পদ্ধতি হলো গণিতের মূল কথা উক্তিটি কার। এই ধরনের কোশ্চেনগুলো সব আমরা ওই গণিতের প্যাদাগজির কোশ্চেন হিসেবে নিতে পারি। ওকে, গাণিতিক পদ্ধতি হলো গণিতের মূল কথা, অপশন কী কী দিয়েছে দেখো, ফোভালিস, কেলি, সয়ার, ক্যালভিন। তাহলে এখানে আমার অ্যান্সার কী আসবে না অপশন এ, ফোভালিস, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 9। নাম্বার 9-এ কী বলেছে দেখো, স্বাধীন চিন্তাই গণিতের মূল সুর উক্তিটি কার। তো এখানে দেখো অপশন দিয়েছে ল্যাপ্লাস, কেলি, জর্জ ক্যান্টর, হকবেন। তাহলে কি হচ্ছে স্বাধীন চিন্তায় গণিতের মূল সুর উক্তিটি কে করেছেন না জর্জ ক্যান্টর, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি আগেই বলেছিলাম তোমরা যখন 9 নম্বরের সেট আমরা করছিলাম সেখানে বলেছিলাম যে আমি এই ধরনের অনেক কোশ্চেন নিয়ে আসবো যেখানে বিজ্ঞানীদের নানা কথা এবং কিছু বই, কাদের লেখা, কোন বিজ্ঞানীর লেখা, কোন বিজ্ঞানীর কোন কথা, এসব নিয়ে আসবো। তো যাই হোক আমি সেগুলো চেষ্টা করছি তোমাদের নানা রকম বিজ্ঞানীদের কথাগুলো কে কোন কথা বলেছেন, হ্যাঁ সেগুলো জানানো। তো যাই হোক এখানে দুইটা চলে যাব নাম্বার 10। নাম্বার 10-এ কী বলেছে দেখো, 4x - 3y = 12 সরলরেখা এবং অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি হলো। তাহলে এই ধরনের অঙ্কের জন্য আমাকে কী করতে হয় না, যে সরলরেখা সমীকরণটা দেওয়া থাকে তাকে সবসময় কী করতে হবে ছেদিতাংশ আকারে ট্রান্সফার করতে। ছেদিতাংশ আকারে ট্রান্সফার কেমন করে করা হয় না x/a + y/b = 1, এই ধরনের সমীকরণ আমাকে নিয়ে আসতে হবে। তাহলে আমাকে আছে 4x - 3y, একটু ভালো করে বুঝে নাও, = 12। তাহলে আমাকে ডান দিকটা সবসময় 1 করতে হবে, তাহলে 12 দিয়ে গোটাটাকে ভাগ করে দেবো। তাহলে 4x/12 মানে আসবে আমার x/3 মাইনাস 3y/12 মানে আসবে y/4। তো যাই হোক এখানে যেহেতু আমার ফর্মুলাটা প্লাস দিয়ে আছে তাহলে মাইনাসটা এখানে লিখে দিলাম 4-এর সাথে, = 1। তাহলে এটা আমার হয়ে গেছে x/a + y/b = 1, এই ফর্মে এসে গেছে। তাহলে এটা দ্বারা কি বোঝা যায় না এই ফর্মে যদি আসে যে x অক্ষকে কাট করবে 3,0-তে আর y অক্ষকে কাট করবে কত না 0,-4। তাহলে আমরা যদি একটু ছবিটা দেখি যে কেমন দেখতে লাগছে, যে x অক্ষকে কাট করবে আমার কত, এখানে মনে করো যদি 3 থাকে 3,0-তে কাট করবে x অক্ষকে, আর y অক্ষকে কাট করবে কত না 0,-4-এ। সাপোজ মনে করো -4 এখানে আছে, 0,-4 পয়েন্টে এখানে আছে, তাহলে লাইনটা কেমন লাগবে আমার এরকম দেখতে লাগবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ত্রিভুজটা কোনটা, এটা যদি ও হয়, এটা যদি এ বলি, এটাকে যদি বি বলি, তাহলে এ ও বি এটা হচ্ছে ত্রিভুজ। বলে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি কত কত হবে, তাহলে শীর্ষবিন্দুগুলো পেয়ে গেলাম। ওটা হচ্ছে 0, 0 আর একটা হচ্ছে আমার 3,0, একটা হচ্ছে 0,-4। তাহলে অপশান দেখো কোথায় আছে 0, 0, 3,0 আর 0,-4, অপশান বি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 11। নাম্বার 11-এ কী কোশ্চেন দিয়েছে দেখো, যে ABC ত্রিভুজের BAC 90 ডিগ্রি, যাই হোক একটা আমরা ছবি আঁকি আগে,
বিএসিটা 90 ডিগ্রি বলেছে, তাহলে আমার এই ধরনের একটা আমরা ছবি এঁকে নিই। এখানে বি এ সি, বিএসিটা 90 ডিগ্রি। আর কি বলেছে না এডি পারপেন্ডিকুলার টু বিসি, এখান থেকে তোমার এডি আঁকা হয়েছে যেটা পারপেন্ডিকুলার টু বিসি হলে নিচের সম্পর্কগুলোর মধ্যে কোনটি সঠিক। তাহলে এখানে দেখো যে ইস্টুর গল্প বলেছে, তাহলে এখানে আমরা সদৃশকোণী ত্রিভুজের লাগাবো। তো এখানে আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত যদি একটা সরলরেখা লম্ব অঙ্কন করা যায় অতিভুজের উপরে, তাহলে যে ত্রিভুজগুলো উৎপন্ন হয় তারা ছোট ছোট ত্রিভুজগুলো নিজেরা সদৃশ হয় এবং বড় ত্রিভুজটার সাথে ছোট ত্রিভুজগুলো সদৃশ হয়। মানে আমরা এখানে বলতে পারি, দেখো কি কি আসবে, যে ত্রিভুজ বি এ ডি এটা সদৃশ হবে কার সাথে, এসি ডি এর সাথে, এগুলো তোমরা পাবে এসি ডি ত্রিভুজের সাথে। আর কি পাবে, বি এ সি এর সাথে, বি এ সি মানে বড় ত্রিভুজটার সাথে বি বি ডি এ এটাও পাবে সদৃশ। আর কি পাবে না বি এ সি ত্রিভুজের সাথে কাকে পাবে, এডিসিকেও পাবে তোমার সদৃশ। তাহলে এই তিনটে তোমরা এই তিন ধরনের সদৃশ তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। মানে ছোট ত্রিভুজ দুটো সদৃশ হবে, মানে বি এ ডি আর এসিডি, ঠিক আছে। এই নামগুলো দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে কি অ্যারেঞ্জমেন্টে আমরা নামগুলো দেবো এটা খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখানে তিন ধরনের আমরা সদৃশ পাবো। তো এখান থেকে আমরা কি জানি যে সদৃশকোণী ত্রিভুজ যদি হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাতগুলো কি হয়, সমান হয়। তাহলে এখানে আমরা দেখব যে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলোর মধ্যে কি বলেছে যে কোনটি ভুল। তাহলে অপশানগুলো, প্রথম অপশান এতে চলে যায় বিডি বাই এডি। তাহলে প্রথমে যদি মনে করো এই প্রথম যে এটা আছে সদৃশটা, সেখান থেকে যদি বিডি নাও তাহলে রাইট সাইডেরটা এডি নিতে হবে। তাহলে বিডি বাই এডি ইকুয়ালস টু, প্রথমেরটা যদি এডি নাও তাহলে পরেরটা সিডি নিতে হবে। মানে অপশান এটা ঠিক আছে, অপশান এটা ঠিক আছে। কোথার থেকে ঠিকটা বুঝতে পারছি না, এটার থেকে, প্রথম যে সদৃশকোণী সেটার থেকে। দেখো বিডি আছে প্রথমে, তাহলে বিডি যদি নাও তাহলে কি বিডি আর এডি নিচ্ছে, তাহলে এটার এডি নিতে হচ্ছে, ওকে। আর এডি নিলে, এটার এডি নিলে এদিকের কোনটা নিতে হবে, সিডি নিতে হবে, ঠিক না, সিডি নিচ্ছে, ওকে, এটাও ঠিক আছে। তাহলে অপশান এ ঠিক আছে। অপশান বি, বিসি ইজ টু এবি, বিসি ইজ টু এবি, চলে যাও এখানে যদি আমরা যাই বিসি, তাহলে এটার এবি ঠিক নিচ্ছে। তারপরে এবি ইজ টু বিডি, এটার যদি এবি নেয় তাহলে এটার বিডি নিতে হবে, এটাও ঠিক আছে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মানে রাইট আছে। অপশান সিতে যদি যাই, বিসি ইজ টু এসি, বিসি ইজ টু এসি, তাহলে বিসি ইজ টু এসি মানে এখানে আমার আছে বিসি ইজ টু এসি। তো এখানে যদি আমরা বিসি না তাহলে এটার এসি নিতে হবে, ঠিক আছে। লাস্টেরটার ক্ষেত্রে আমরা যদি দেখি বিসি ইকুয়ালস টু ইজ টু এসি, ঠিক আছে। তাহলে কি বলেছে, বিসির সাথে যদি এসি নিই তাহলে এখানে আমার কি আছে, এসির সাথে কাকে নিতে হবে না, ডিসিকে নিতে হবে বা সিডিকে নিতে হবে, ঠিক আছে। অপশান সিটাও ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, এবির সাথে বিসি, এবির সাথে বিসি যদি এটার এবি সাথে বিসি, এটাতে যাচ্ছে না, এটা যাচ্ছে না, তাহলে দেখো ডি অপশানটা আমার ঠিকঠাক আসছে না অনুপাতগুলো, তাহলে অপশান ডিটা ভুল হচ্ছে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আজকের কোশ্চেন আমরা এখানেই শেষ করলাম। 10 নম্বর যে প্র্যাকটিস সেট নিয়ে আমরা আলোচনা করলাম। ওকে, আমি পরবর্তী ক্লাসে আবার প্র্যাকটিস সেট 11 নিয়ে ফিরছি। সেখানে ম্যাথমেটিক্সের আরও কিছু প্যাডাগজির কোশ্চেন আমরা দেবো এবং নানা রকম ম্যাথমেটিক্সের শর্টকাট ফর্মুলা তোমাদের জানাবো। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো, ওকে, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে এসে পৌঁছায়। ওকে, চলো আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।